সজীবের হাতে লুণ্ঠিত হল তার দেহের পবিত্রতা। সেই নীরব রাতের সাক্ষী রইল শুধু ভাঙা কপাট, অসুস্থ শাশুড়ির ক্ষীণ গোঙানি আর এক মায়ের আত্মার নীরব মৃত্যু। যখন উজ্জ্বল তার পৈশাচিক লালসা চরিতার্থ করল, মালতীর মনে হল যেন সে এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। সন্তানের গলায় ছুরি আর লালসার আগুনে ছাই হল একটি নারীর আত্মমর্যাদা। পুলিশ নয়, ক্ষমতা; সমাজ নয়, অভিশাপ; এক অসহায় মায়ের করুণ আরতি। এ কেমন বিচার, যেখানে অপরাধী পায় প্রশ্রয় আর ভুক্তভোগী পায় হুমকি? গ্রামের নাম চাঁদপুর, কিন্তু সেখানে চাঁদের স্নিগ্ধতা পৌঁছায় না, পৌঁছায় কেবল দারিদ্র্য আর নীরবতা। এই গ্রামে মালতীর সামান্য জীবন, একটি মাটির দোচালা ঘরে। এই ঘরের দেয়ালগুলি তার স্বামী রতনের দীর্ঘ অনুপস্থিতির সাক্ষী। রতন শহরে কাজ করে, তার সামান্য উপার্জনেই চলে মালতীর সংসার। অসুস্থ শয্যাশায়ী শাশুড়ি এবং ৩ বছরের প্রাণবন্ত সন্তান মন্টুকে নিয়ে তার জীবন। মালতীর চোখ মুখে দারিদ্র্যের ছাপ থাকলেও তার হৃদয়ে ছিল এক অটুট আত্মমর্যাদা এবং সন্তানের প্রতি গভীর মমতা। মালতীর সংগ্রামী জীবন বহিরাগতদের কাছে ছিল এক নীরব আমন্ত্রণ। গ্রামের ক্ষমতাধর পরিবারের 2 উচ্ছৃঙ্খল যুবক, সজীব আর উজ্জ্বল, দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করে আসছিল। সজীবের বাবা গ্রামের মতব্বর আর উজ্জ্বল প্রভাবশালী জমিদারের ছেলে। তাদের হাতে ছিল টাকা আর ক্ষমতার বল। সন্ধ্যার পর মালতীর বাড়ির আশেপাশে তাদের আনাগোনা বাড়ত। তাদের কুৎসিত ইঙ্গিত আর ঠোঁটের কোণে থাকা তাচ্ছিল্যের হাসি মালতীর রাতের ঘুম কেড়ে নিত। এই, এতটুকু বয়সে বিধবার মতো থাকিস কেন মালতী? জীবনের স্বাদ নিতে শেখ। একদিন ভরা দুপুরে মালতীকে একা পেয়ে সজীব বলেছিল। প্রতিবার মালতী তা দুর্বলতা ঝেড়ে ফেলে শিহরণহীন কণ্ঠে উত্তর দিত, আমার স্বামী শহরে আছে, তোমাদের এসব নোংরামি বন্ধ করো। আমি গরিব হতে পারি, কিন্তু আমার চরিত্র গরিব নয়। এই না শব্দটি তাদের পুরুষতান্ত্রিক দম্ভে বিষাক্ত কাঁটার মতো বিঁধেছিল। তারা মনে করত, এত গরিব একটি নারী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের অপমান করেছে। তাদের সেই অপমান বোধ ধীরে ধীরে রূপ নিল এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায়। তারা শপথ নিয়েছিল মালতীর এই অহংকার ভেঙে গুঁড়িয়ে দেবে। সেদিন ছিল পূর্ণ অমাবস্যা। আকাশে একটি তারা বা চাঁদের কোনো চিহ্ন ছিল না। বাতাস ছিল থমথমে। মালতীর মনে সেদিন সকাল থেকেই এক অশুভ আশঙ্কা কাজ করছিল। রাতে শাশুড়ির অবস্থা কিছুটা খারাপ ছিল, আর মন্টু জ্বরের ঘোরে অস্থির হচ্ছিল। মালতী শাশুড়িকে গরম দুধ খাইয়ে মন্টুকে নিজের বুকের কাছে জাপটে ধরে শুয়েছিল। বাইরে তখন গভীর নীরবতা, যা গ্রামের পরিচিত শব্দের চেয়েও বেশি ভয়াবহ। রাত যখন মধ্য গগনে, ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হল। মালতী ভাবল হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু পরক্ষণেই দরজায় পড়ল জোরালো আঘাত, যা পুরো ঘর কাঁপিয়ে দিল। মালতী দ্রুত উঠে গিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে প্রাণপণে আটকানোর চেষ্টা করল। দরজা খোল মালতী, অনেক হয়েছে নাটক। বাইরে থেকে সজীবের গমগমে কণ্ঠস্বর শোনা গেল। মালতীর শরীর হিম হয়ে গেল। তার হৃদপিণ্ড তখন এক উন্মত্ত ড্রামের মতো বাজছে। সে শুধু ফিসফিস করে বলল, তোমরা মানুষ নাও, তোমরা শয়তান, তোমরা কেন এমন করছ? বাইরে তখন তারা দুজনে মিলে লাথি মেরে ভেঙে ফেলল দুর্বল কাঠের কপাট। কপাট ভাঙার শব্দে অসুস্থ শাশুড়ি মৃদুভাবে গঙিয়ে উঠলেন। ঘরের ভেতরে যখন সজীব আর উজ্জ্বল প্রবেশ করল, তখন তাদের চোখ জ্বলছিল এক বিভৎস লালসায়। মালতী কোনো চিন্তা না করে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ল মন্টুর ওপর, যেন তার শরীর দিয়ে তার ছেলেকে রক্ষা করবে। কিন্তু উজ্জ্বল ছিল আরও দ্রুত। সে এক ঝটকায় মালতীকে সরিয়ে দিয়ে ঘুমন্ত মন্টুর গলা চেপে ধরল। সেই গভীর রাতে একটা শিশুর শ্বাসরোধকারী আর্তনাদ কেউ শুনল না। চুপ, একেবারে চুপ, নড়বি না, উজ্জ্বল চাপা গলায় বলল। অন্য হাত দিয়ে সে তার কোমরের ধারালো ছুরিটা বের করল। সেই ছুরিটিকে মন্টুর কোমল গলার কাছে ধরে উজ্জ্বল সজীবের দিকে তাকাল। সেই চাহনি ছিল এক ভয়ঙ্কর বার্তা। সজীব মালতীর দিকে তাকিয়ে বলল, তোর অনেক সাহস ছিল না? তোর স্বামী শহরে কাজ করে সেই অহংকার ছিল? আজ তোর এই সব মানসম্মান আমরা ছিঁড়ে ফেলব, আর যদি একটাও শব্দ করিস, তোর এই সন্তানের গলা কেটে আমি দেখাবো ন্যায়ের প্রতিশোধ কেমন হয়। সেই মুহূর্তে মালতীর সমস্ত সাহস, সমস্ত শক্তি নিমেষে বিলীন হয়ে গেল।
এক মায়ের কাছে তার সন্তানের জীবনের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সে তার সন্তানের দিকে তাকাল। মন্টু চোখ মেলে তাকিয়েছিল। তার চোখে ছিল এক অজানা এক ভয়, যা কোনো শিশুর চোখে থাকার কথা নয়। মালতী হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ আত্মসমর্পিত। না, না, ওকে ছেড়ে দাও। আমি তোমাদের পায়ে পড়ছি। আমার ছেলেকে ছেড়ে দাও। তোমরা যা চাও তাই হবে। শুধু ওকে বাঁচতে দাও। সজীব নিষ্ঠুর হাসি হাসল। সে উজ্জ্বলকে ইশারা করল। উজ্জ্বল মন্টুকে বিছানার এক কোণে ছুঁড়ে ফেলল, তবে তার গলার কাছে ছুরিটা ধরে থাকল। মন্টু ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তারপরের মুহূর্তগুলি ছিল মালতীর জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে লজ্জাজনক এবং সবচেয়ে যন্ত্রণা জর্জরিত। সজীবের হাতে লুণ্ঠিত হল তার দেহের পবিত্রতা। সেই নীরব রাতের সাক্ষী রইল শুধু ভাঙা কপাট, অসুস্থ শাশুড়ির ক্ষীণ গোঙানি আর এক মায়ের আত্মার নীরব মৃত্যু। যখন উজ্জ্বল তার পৈশাচিক লালসা চরিতার্থ করল, মালতীর মনে হল যেন সে এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। যখন তারা দুজনে তৃপ্তির হাসি হেসে ঘর থেকে বেরিয়ে গেল, তখন ভোরের আলো ফুটতে তখনও অনেক দেরি। মালতী স্তব্ধ হয়ে পড়ে রইল। তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল না, যেন তার সব অনুভূতি জমে বরফ হয়ে গেছে। সে শুধু তার সন্তানকে জাপটে ধরল। সে তখন বুঝতে পারল, সে শুধু তার সম্মান হারায়নি, সে সমাজের কাছে নিজের মানুষ হিসেবে বাঁচার অধিকারটুকু হারিয়েছে। ভোরের আলো যখন ধীরে ধীরে ঘরের ভাঙা কপাট ভেদ করে ভেতরে এলো, তা মালতীর কাছে মনে হলো আগুন আর কলঙ্কের আলো। মালতী সারারাত এক ফোঁটা ঘুমোতে পারেনি। তার শরীর নয়, তার আত্মা তখন রক্তক্ষরণ করছিল। মন্টু তখনও ভয়ে কেঁপে যাচ্ছিল। তার ছোট গলার চামড়ায় ছুরির হালকা লাল দাগ স্পষ্ট। মালতী দ্রুত তার শাশুড়িকে জল খাওয়ালেন, যিনি ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তারপর নিজের ছেঁড়া পোশাক কোনোমতে সামলে মালতী সিদ্ধান্ত নিল, সে পালাবে না, সে হার মানবে না। সেই লজ্জা আর অপমানের বোঝা একা বহন করবে না। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরবে আর সে মাথা নিচু করে থাকবে? তা হতে পারে না। তার সন্তানের জীবন যে ঝুঁকির মুখে পড়েছিল, তার বিচার চাইতেই হবে। শক্ত হাতে মন্টুকে কোলে নিয়ে মালতী ছুটল সেই জায়গাটির দিকে, যেখানে সাধারণ মানুষ বিচার ও নিরাপত্তা আশা করে। থানার পরিবেশ ছিল উদাসীন এবং রূঢ়। মালতীর ছেঁড়া শাড়ি, চোখ মুখের আতঙ্ক আর কান্নার চিহ্ন দেখেও কর্তব্যরত পুলিশ অফিসারেরা কোনো আগ্রহ দেখালেন না। অবশেষে বড় দারোগা বিমল ভট্টাচার্যের সামনে গিয়ে মালতী তার সমস্ত যন্ত্রণার কাহিনী উজাড় করে দিল। তার প্রতিটি শব্দে ছিল আত্মমর্যাদা হারানোর তীব্র যন্ত্রণা। প্রতিটি কান্না ছিল তার হারিয়ে যাওয়া ন্যায়ের জন্য করুণ আরতি। বিমল ভট্টাচার্য ছিলেন মধ্যবয়সী, অভিজ্ঞ, কিন্তু তার চোখে ছিল এক নিরস ক্ষমতা আর অর্থের প্রতি আনুগত্যের ছাপ। মালতীর সব কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন ঠিকই, কিন্তু তার মুখের ভাব ছিল সম্পূর্ণ অবিশ্বাসের। শোনো মালতী, দারোগা তার মোটা ভরাট গলায় বললেন, তুমি তো জানোই সজীব আর উজ্জ্বল গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে। তুমি যে ধরনের অভিযোগ আনছো তা খুবই গুরুতর। তুমি কি প্রমাণ করতে পারবে যে তারা এমন কাজ করেছে? কেউ কি দেখেছে? তোমার শাশুড়ি তো অসুস্থ আর তোমার বাচ্চাটা তো ছোট। কিন্তু আমার শরীর, আমার পোশাক, সব তো প্রমাণ। আর আমার সন্তানের গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখুন। দারোগা তার হাতের ঘড়ি দেখতে দেখতে বললেন, দেখো বাছা, তুমি একজন একা নারী, স্বামীও বাইরে থাকে। গ্রামে এসব কথা রটে গেলে মানুষ কি বলবে? তুমি যদি এখন এই মামলা করো, উল্টে তোমার চরিত্র নিয়েই প্রশ্ন উঠবে। আর গ্রামের লোকেরা তো জানে তোমার স্বামী তোমাকে টাকা পাঠায় না, তুমি অভাবী। টাকার লোভে তুমি হয়তো ওদের সঙ্গে। দারোগার এই মন্তব্য মালতীর হৃদয়ে ছুরি চালানোর চেয়েও গভীর আঘাত হানল। সে যেন মুহূর্তেই তার স্বীকৃতি এবং মানবিক মর্যাদা কেড়ে নিলেন। আপনারা ন্যায়ের রক্ষক, আপনারা এমন কথা বলছেন? মালতীর চোখ দিয়ে আগুন ঝরছিল। আমি বাস্তব কথা বলছি, আর ওদের পিছনে বড় হাত আছে। ওদের বিরুদ্ধে আমি যদি অ্যাকশন নিই, আমার চাকরি থাকবে না, তোমারও জীবন থাকবে না। দারোগার কণ্ঠস্বর এবার হুমকির সুরে শীতল হয়ে গেল। এখন যাও, এসব নোংরামি নিয়ে আর জল ঘোলা করো না। যদি তুমি এই অভিযোগ প্রত্যাহার না করো, তাহলে উল্টে তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হবে। স্বামী বাইরে রেখে অনৈতিক কাজ করার অভিযোগ, তোমার ছেলেকে জুবেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হবে। ভেবে দেখো তুমি কি চাও? তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক? দারোগার এই কথাগুলি ছিল মালতীর জন্য চূড়ান্ত অবিচার।
সে দেখল ন্যায়ের দরজাও ক্ষমতা আর অর্থের কাছে মাথা নত করছে। তার সমস্ত প্রতিবাদ, তার সমস্ত কান্না মুহূর্তেই নিরর্থক হয়ে গেল। অপরাধীরা তাদের ক্ষমতার জোরে সুরক্ষিত, আর ভুক্তভোগীকে লজ্জার ভারে পিষে মরতে হচ্ছে। মালতী আর একটিও কথা বলল না। তার চোখ থেকে জল পড়ছিল না, কিন্তু তার ভেতরের সমস্ত অস্তিত্ব যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে মন্টুকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নিল। সে বুঝল এই সমাজে নারী হিসেবে তার সম্মান এবং তার সত্যের কোনো মূল্য নেই। মাথা নিচু করে ধীর পায়ে সে থানো থেকে বেরিয়ে এলো। বাইরে তখন রোদ ঝলমল করছে, কিন্তু মালতীর কাছে সব কিছুই ছিল গভীর অন্ধকার। গ্রামে ফিরে সে দেখল সজীব আর উজ্জ্বল একটি দোকানের সামনে দাঁড়িয়ে হাসছে। তাদের চোখে ছিল মালতীর প্রতি উপহাস এবং আইনের প্রতি তাচ্ছিল্য। মালতী বুঝতে পারল সে এখন একলা। তার জন্য কোনো বিচার নেই, কোনো সহানুভূতি নেই। কিন্তু এই পরাজয়ই তাকে এক নতুন সংকল্প এনে দিল। সে আর কাঁদল না। সে তার সন্তানের দিকে তাকাল। তার সন্তানের নিরাপত্তা এখন তার কাছে সব থেকে বড়। সে প্রকাশ্যে বিচার না পেলেও সে প্রতিজ্ঞা করল সে বাঁচবে, সে তার সন্তানকে বাঁচিয়ে তুলবে এবং নীরব থেকেই এই সমাজের এই অবিচারকে সে একদিন প্রশ্নের মুখে দাঁড় করাবে। এই গল্পটি শেষ হল না, কারণ মালতীর সংগ্রাম কেবল শুরু হল। সে এখন এক নতুন পথে হাঁটবে, যেখানে তার লজ্জার ভার নয়, তার আত্মার শক্তি হবে তার একমাত্র অস্ত্র। এই সমাজে অপরাধী বুক ফুলিয়ে ঘুরলেও ভুক্তভোগী নারী মাথা নিচু করে বাঁচবে না। সে মাথা উঁচু করে তার সন্তানের জন্য একটি নতুন দিনের আলো খুঁজে বের করবে।